আমি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর সহ যেভাবে সমাজ সংস্কারের একটা ধারা, বিশেষত যেটা আমরা বরাবর বলে থাকি শিক্ষার বিস্তারের ধারা, সেই মানুষের কাছে যারা খানিকটা অবহেলিত, অবদমিত, পিছিয়ে থাকে, এটা ঠিক। হিন্দু ধর্মের নাম করে মনুবাদী মনোভাব থেকে যাদের উপরে নির্যাতন হয়েছে নানান সময়, এবং সেই কারণেই এই পিছিয়ে থাকা মানুষ বিভিন্ন সময় এমনকি হিন্দু ধর্ম ত্যাগ করেছে, তারপরেও তাদের হয়তো বোধ হয়নি যে পিছিয়ে থাকা মানুষ বিশেষ করে তাদেরকে সংগঠিত করা, তাদেরকে অধিকার মর্যাদা তাদের সামিল করার মনোভাবে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সমাজ সংস্কারকের ভূমিকা নিয়েছেন, তাদের প্রতি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর সহ তাদের সাথে এটা ঠিক। এটা রাজনীতির বক্তৃতা করার জন্য আমি আসছি। একাধিক কথা হলো আসতে হবে আলাদা কথা, সে তো আমরা সবসময় দেখব। বোধ হয় আগামী 15 তারিখ সম্ভবত অরুণ মহাপাত্র, তাই তো অরুণ দা জানেন হয়তো অনেকে, গাই ভাই উনি প্রয়াত হয়েছেন। ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটা সমবেত হচ্ছে, সেটা বোধহয় 15 তারিখ। সেটা যেহেতু রাজনৈতিক বেড়া, সেখানে রাজনীতির কথা বলাটাই বাঞ্ছনীয়। আমি চাই মতুয়া মহাসংঘের ব্যানারে অনেক বেশি রাজনীতির কথা না বলতে, কিন্তু রাজনীতি বাদ নিয়ে তো কোনো কথা হয় না, হয়তো সেটুকুই আমাদের বলার ব্যাপার থাকবে। আমি প্রথমত কৃতজ্ঞতা প্রকাশ করছি মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। ওরা আমাদের একটা আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছে, অত্যন্ত সুপরিচিত আমাদের পার্টির নামে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মহাসভাপতি সম্পাদকের নামে নাগরিকত্ব আইন সংশোধন এবং এসআইআর স্থগিত করার দাবিতে আমরণ অনশন আন্দোলন, সেই বিষয়ে ঠিকভাবে চিঠিতে যেভাবে উল্লেখ করা হয়েছে সেটাকে 100 সমর্থন করি। সম্পাদকের নাম বরাবর কি আপনার নাম বরাবর। বিনীত নিবেদন এই যে আমি বলছি এখানে যে স্পিরিট, যে কথা উনি বলেছেন, আমরা যে কথা বলবো এগুলো কিন্তু ফারাক নেই, একই কথা। বিনীত নিবেদন এই যে যেসব রীতি ও পদ্ধতিতে পশ্চিমবঙ্গে এসআইআর করার ঘোষণা করা হয়েছে, তাতে এই রাজ্যের মতুয়া এবং সমস্ত উদ্বাস্ত সমাজ বিপর্যস্ত হবে। একদম এর সঙ্গে আরো বিপর্যস্ত হবে ইংরেজি বলে আনডকুমেন্টেড সিটিজেন, খালের পাড়ে বাস করে আদিবাসী মানুষ, ঘুরতে ঘুরতে এখান থেকে ওখানে চলে যাচ্ছে, বন্যায় ভাসতে ভাসতে চলে গেছে, সেটা জীবন বাঁচাবে না কাগজ বাঁচাবে, সেটা জীবন বাঁচাবে। যদি কাগজ কখনো নাগরিকতার ভিত্তি হয়, তাহলে যার কাছে কাগজ কম তার বিপদ বেশি। কার কাছে কাগজ কম? যার কাছে পয়সা কম তার কাছে কাগজ কম। যার কাছে পয়সা আছে বেআইনি হলো কোর্টে গিয়ে কি এদিক ওদিক করে সে কাগজ ঢুকিয়ে নেবে, ফলে যত বিপদ গরিব মানুষের। যার কাছে পয়সা কম তার ডকুমেন্ট কম, এবং এই মানুষগুলোকে বিপদে ফেলার একটা প্রচেষ্টা চলছে। তাদের প্রত্যেকের অধিকাংশ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ করবে মনে করে আমরা আতঙ্কিত, তারা আতঙ্ক। আমি বলছি আতঙ্কিত শুধু তারা না, আমি রোজ 5টা করে ফোন পাচ্ছি। মতুয়ারা, উদ্বাস্ত মানুষরা, তারা নানান কারণে 2000-এর নাম ছিল না, বানানে এদিক ওদিক হয়ে গেছে, ছবিটা উঠতে গেছে, এত তারা ফোন করছে, এখান থেকে বোঝা যাচ্ছে এসআইআর এর মধ্য দিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে
এবং এই আতঙ্ক তৈরি করে মানুষকে বিপদে ফেলে তারপর মারলাম লাঠি ফেললাম জলে আগুনে মুখা মরতে মরতে এবার আর দড়ি দিয়ে টেনে এনে বললাম দেখেছিস আমি তোকে বাঁচিয়ে দিয়েছি তুই আমার প্রধানত হ। মানুষকে আতঙ্কিত করে তার সুযোগ যারা নিতে চায় তারা সমাজ বিরোধী রাজনীতির যে স্তরে তারা থাকুক না কেন আমার এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই বিপদটাই ঘটাবার চেষ্টা হচ্ছে। আমি একটু মনে করিয়ে দেবো 2019-এর গোটা নির্বাচন পর্বটা চলে গেল এনআরসি যে তোমাদের সব নাগরিকত্ব নেই, তোমাদের সব নাম কেটে যাবে, তাহলে তোমরা সমস্ত কোথায় গিয়ে করবে? তোমরা এদেশের না আমি যে সোনালী বিবি নাকি দেখছেন বাংলাদেশ বলছে বাংলাদেশও না, তাহলে সে কোথাকার? সে মানুষ কাটে, কিন্তু বাংলাদেশেরও না ভারতেরও না, সে কি উগান্ডার লোক হবে? ভালো হচ্ছে। গত নির্বাচনটা কাটিয়ে দিয়েছে যারা নাগরিকত্বের ভয় দেখে গভীরভাবে বিধিয়া করার ব্যাপার এই অন্যায় আমাদের সমাজে চলছে। ফলে ইত্যাদি ইত্যাদি বলে চিত্ররা নির্দিষ্ট রেখেছেন এই দেশে 5 বছর থেকে 50 বছর ধরে বসবাস করার পর বহুবার ভোটে অংশগ্রহণ করার পর আজ হঠাৎ তাদের কার্যত বিদেশি চিহ্নিত করে তাদের ভোটাধিকার কেড়ে নেবার চক্রান্ত মেনে নেওয়া যায় না। বস্তুতপক্ষে মতুয়া এবং উত্তপ্ত সমাজ এই বিপদের আজ পেয়েছিল আজ থেকে 21-22 বছর আগে, যখন 2003 সালে বিজেপি সরকারের আমলে, ওটা বিজেপি সরকার ছিল না, ওটা ছিল এনডিএ সরকার, মনে আছে আমাদের অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী, ঘটনাক্রমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তখন কেন্দ্রের মন্ত্রী, এনডিএ সরকার। নাগরিক আইনে বড় ধরনের সংশোধন করা হয়, সেই থেকে আমাদের সংগঠন এবং অন্যান্য উদ্যোক্ত সংগঠন নাগরিকত্ব আইন সংশোধন করার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে এবং আজ থেকে আবারও আমাদের সংগঠন আমরণ অনশন আন্দোলনের ডাক দিয়েছে। আপনাদের আন্দোলনের প্রতি আমরা সহানুভূতি হয়, সহমর্মিতা জানি। সহানুভূতি তো বাইরে থেকে হবে। আপনার আন্দোলনের আমি ভাগিদার। আপনার আন্দোলনটা শুধু আপনার আন্দোলন না, আপনার আন্দোলনটা শুধু মতুয়া সমাজের আন্দোলন না, আপনার আন্দোলনটা বাংলা ভাষী অজস্র মানুষের আন্দোলন, গরিব মানুষের আন্দোলন, তাদের নিজেদের অধিকার রক্ষার আন্দোলন, যে অধিকার এবং মর্যাদার জন্য চিরকাল আমাদের সবাইকে অনুপ্রাণিত অনেকে করেছেন। তার মধ্যে অগ্রগণ্য হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, কোনো সন্দেহ নেই। ফলে আপনাদের আন্দোলনে আমাদের সহমর্মিতা থাকলো, আমাদের ভাগিদারি থাকলো, আপনাদের আন্দোলনে আমরা অংশীদার। যাদের কথা বলছি ভয় আছে। আমরা জানি আপনাদের পার্টি মানে আমাদের পার্টির সম্পর্কে বলছেন ওরা, আপনাদের পার্টি মানে সিপিআইএম বা ইত্যাদি মতুয়া এবং সমগ্র উদ্বাস্তুদের প্রতি সহানুভূতিশীল। ঠিক অতীতে নানাভাবে আপনারা আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন। ঠিক আপনাদের পার্টির সাংসদরা নাগরিকত্ব সমস্যা শুরুর জন্য পার্লামেন্টে সরব হয়েছেন। আমি নাম ধরে ধরে বলছিলাম, তাতে মাসুদের পাটিয়ালিয়া থেকে শুরু করে শ্যামল চক্রবর্তী, বৃন্দা করা সবাই সেই আলোচনা করার আজকের দিন না, ওটা 15 তারিখ করব। এই আন্দোলনে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এই লড়াইয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান, অনশন মঞ্চে এসে অনশনকারীদের সাহস যোগান। আপনাদের এই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা আমন্ত্রণ গ্রহণ করেছি, সেই কারণে আজকে আপনাদের মঞ্চে আমরা এসেছি আপনাদের পাশে থাকার জন্য। আমাদের মূল ভারতে বসবাসকারী সবাইকে নাগরিক ঘোষণা করে একটি নতুন আইন প্রণয়ন করতে হবে, এর কোন বিকল্প নেই। 2019-এ 13 পরে ভুল বুঝেছি বলে 19-এ আবার আইন করেছে। 19-এর আইনের পর নাগরিকত্ব পেয়েছে আমাদের মানুষ, না পায়নি। মানে 3 সর্বনাশ করেছে, 19 সর্বনাশ করেছে না। আমাদের একটা নতুন আইনের ব্যবস্থাই করতে হবে এবং সেইভাবে শুধু উদ্বাস্তু মানুষ নন, দেশের ভূমিপুত্ররাও অযথা হয়রানির হাত থেকে মুক্তি পাবেন এবং উদ্বাস্তুরা নাগরিক হিসেবে মর্যাদা পাবেন। আমি আপনাদের এই চিঠির মর্মে ছোট্ট চিঠিতে আপনাদের যা বলা আছে তাকে স্বাগত জানাই
তাকে সমর্থন জানাই। আমাদের সমর্থন আপনারা গ্রহণ করবেন, সহানুভূতি না আপনাদের সঙ্গী হিসেবে আপনি এই লড়াইতে আছেন। যেহেতু চিঠি দিয়েছে, স্বাভাবিকভাবেই চিঠির প্রাপ্তি স্বীকার করতে হয়, ফলে চিঠির প্রাপ্তি স্বীকার করে এই চিঠির প্রত্যুত্তরে আমরা আমাদের সমর্থন জানিয়ে আপনাদের প্রতি একটা চিঠি নিয়ে এসেছি আমাদের সম্পাদকের স্বাক্ষরিত করে। আপনি আসলে আপনার সামনে আমার সহকর্মী সুমিত দে এবং আমাদের রাজ্যের উদ্বাস্তু আন্দোলনের নেতা, আমার সঙ্গে আমার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে চিঠিটা আপনাকে হ্যান্ড ওভার করে দিন। মতুয়া মত তাদেরই প্রদত্ত এবং সেটা আমাদের এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, পথ চলতে সাহায্য করে। এবং ঠাকুরবাড়ি তার এই আন্দোলন যেমন সমাজ সংস্কারের আন্দোলন, যেমন পশ্চাৎপদ মানুষের আন্দোলনে গতি বৃদ্ধি করেছে গোটা দেশ জুড়ে, বিশেষ করে বাংলা প্রদেশ জুড়ে। প্রমথরঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুর, তিনি এই পরিবারের মানুষ, তিনি রাজনীতি করেছেন, কিন্তু ঠাকুর বাড়িকে ব্যবহার করে রাজনীতি করেন। অনেক বামপন্থী মানুষ ঠাকুর বাড়িকে ঘিরে মধ্য আন্দোলনে বরাবর যুক্ত ছিলেন, এখনো অনেক আছে। বামপন্থীরাও সরকারি অথবা ক্ষমতায় থেকে কখনো কোনোদিন একথা কল্পনার মধ্যে আনেননি যে ঠাকুর বাড়ির মধ্যে রাজনীতি ঢুকিয়ে ভাগাভাগি করে দিতে হবে। কখনো বামপন্থীরা সে কাজ করেননি। যদি এ কাজ কেউ করে থাকে, যারা করছে তারা বেশি করছে, এটা গ্রহণযোগ্য নয়। বর্তমান সময় ঠাকুর বাড়ি সংকীর্ণ রাজনীতির কাজে ব্যবহার করা সঠিক হচ্ছে না। এমনকি হরিচাঁদ গুরুচাঁদের এটা মতের পক্ষে যায় না। কোন ক্ষুদ্রতা কোনদিন হরিচাঁদ গুরুচাঁদকে স্পর্শ করেনি। তারা ছিলেন সব ধর্মের, সব সম্প্রদায়, দলিত পীড়িত মানুষের পক্ষে। আমাদের আন্দোলন থাকবে ঠাকুর বাড়ি তাকেও এই সংকীর্ণতার মধ্যে যাতে না আনা যায়, আমাদের মধ্য সমাজের মানুষ আপনারা সবাই তার জন্য সতর্ক থাকবেন। এখন মজার কথাটা কি? মজার কথাটা হচ্ছে, যখন গোটা মতুয়া সমাজ নানান সংকটে, মতুয়া সমাজ, বাস্তুহারা মানুষ, আদিবাসী মানুষ, দলিত মানুষ, খালের পানি, রাস্তার পানি, লাইনের পানি, আনডকুমেন্টেড যাদের বলা হয় কঠিন ভাবে যারা চলেন, কাজের সূত্রে যাদের বাবা মা পরিজন সবাইকে ছেড়ে ভিন রাজ্যে মাসের পর মাস থাকতে হয়, পরিযায়ী এই সমগ্র মানুষ এরা নানান ভাবে যন্ত্রণা পীড়িত। কিন্তু কোন সন্দেহ নেই, মতুয়া মানুষ তারা মতুয়া সমাজের ঐক্য চায়, নিঃস্বার্থভাবে তারা মতুয়া পরিবারের, ঠাকুর পরিবারের ভক্ত। তাদের সেই মনোভাবকে আমরা যেন মর্যাদা দিয়ে গোটা মতুয়া সমাজের ঐক্যের মনোভাবে কাজ করি অথবা কাজ করতে পারি। আগে এত ছিল না। ঘটনাক্রমে সাম্প্রতিক সময় আগে এত নাগরিকত্ব নিয়ে ঝামেলা ছিল। 2002 সালে এসআইআর হয়েছে, কাউকে ভাবতে হয়েছিল তখন ভাবতাম, তখন দিল্লিতে একটি মানে বিজেপি তৃণমূল মিলিয়ে তখন দিল্লিতে সরকার, পশ্চিমবাংলার বামফ্রন্ট, দিল্লিতে যেই থাকে পশ্চিমবাংলায় তখন বামফ্রন্ট। তখন আমাদের কাউকে ভাবতে হয়নি যে আমাদের বুঝি নাগরিকত্ব চলে গেল, আমাদের বুঝি ভোটার কার্ডে নাম চলে গেল, আমরা বুঝি আসামের মতো কি ভোটার হয়ে গেলাম, তারপরে আমাদের সবাই লাঠি মারবে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে। যা আজকে আমরা দেখতে পাচ্ছি সবাই আসামে 19 লক্ষ মানুষের নাম নাগরিকতার তালিকায় বাদ গেছে। তার মধ্যে 70% যারা বলেছিলেন যে রোহিঙ্গাদের বাদ দেবো আর বাংলাদেশি মুসলমানদের বাদ দেবো আসামে, তারা এখন বুঝতে পারছেন যে তার 70% যাদের নাম বাদ গেছে তারা বাংলাভাষী মানুষ, গরিব মানুষ, হিন্দু বাঙালি মানুষ। তাহলে আমাদেরকে নিয়ে ছেড়ে খেলে
এইরকম একটা সময় এই একটা ঠাকুর বাড়ি যেটা আমাদের সবার কাছে মর্যাদা, সবার কাছে মর্যাদা, আমি নাম ধরে ধরে বলছি, আমাদের সবার পরিচিতি আছে, কিন্তু সেইখানে এখন তো আমাদের কত সুবিধে। আমাদের একজন এমপি ছিলেন এই বাড়ি, একজন মন্ত্রী ছিলেন এই রাস্তায়, তারা দুজন, একজন এখন প্রয়াত হয়েছেন, এখন একজন নেই। এই বাড়িতে দুজন এমপি আছেন, একজন কেন্দ্র সরকারের, একজন রাজ্য সরকার। এই বাড়িতে দুজন এমএলএ আছেন, দুজন দুই ভিন্ন রাজনীতির ধরনের। এত সমস্ত যদি আমরা ঐক্যবদ্ধভাবে চলবার চেষ্টা করি, তাহলে মতুয়া সমাজের গায়ে আজ দেওয়ার হিম্মত কারো হতে পারে না। পূর্ণ শর্ত হচ্ছে আমাদের ঐক্যবদ্ধভাবে চলতে হবে এবং আমাদের বিভাজন চলবে না। ঠাকুর বাড়ির বিভাজন আমাদের যেন ক্ষতি করতে না পারে। তখন বামফ্রন্ট ছিল, তখন ঠাকুর বাড়িও এক ছিল, তখন মতুয়া সমাজও এক ছিল, আমরা একভাবে চলতে পেরেছি। সেই সময়টা আমাদের ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আমি সেই কারণে বলছি যে এই অপরাধের বিরুদ্ধে আসলে আমাদের উঠে দাঁড়াতে হবে। এর দ্বিতীয় কথা কি, আমরা কারা, আমরা কারা বিদেশি না, আমরা নিজ ভূমি আছি। বাংলা আমার নিজের ভূমি, ভারত আমার নিজের ভূমি, আমার দেশ ভারত, আমার জাতি বাঙালি, আমার ভাষা বাংলা, একই দেশ ভারত। জাতি, ভাষা, সংস্কৃতি আমাদের একই রকম, অল্প স্বল্প ফারাক থাকে অন্য কথা। আমরা কি নিজ ভূমে পরবাসী হয়ে যাব? নিজ ভূমে পরবাসী কেন? কি অপরাধ করে? ছিল তো একটা বাংলা, মাঝখান থেকে ভাগ করে দিয়েছ। ভাগ তো মানুষ করেন, ভাগ তো তোমরা করেছিল রাজনৈতিক নেতা। এবং সেই ভাগ করার পর ব্রিটিশ ইত্যাদি বিস্তারিত যাওয়ার দরকার নেই। তারপর সেই বাংলাটা ভাগ হয়ে যাওয়ার পর আমি আবার পিসির বাড়িতে আসবো, আমার পিসির বাড়ি এবারে, মামার বাড়ি ওপারে, আমি আবার ভাইয়ের বাড়িতে যাব, আমি আবার টান অনুযায়ী যাব, আমি স্বাচ্ছন্দ্য বোধ করে যাব। বিহারের মানুষ ঝাড়খণ্ডে যাবে না, ঝাড়খণ্ডের মানুষ বিহারে যাবে না। রাজ্যটা ভাগ হয়ে গেছে বলে যাতায়াত বন্ধ, ওখানে দোষ নেই। কেন? একটা দেশের মধ্যে দুটো রাজ্য, আর আমাদের দোষ নেই, আমরা তো একটা রাজ্য বাংলা। ভাগ হয়ে দুটো দেশ হয়ে গেছে, এই দায় আমাদের ঘাড়ে নেব কেন? সেই কারণে সুপ্রিম ঠিক বলেছেন, নিঃস্বার্থ নাগরিকত্ব চাই। আমি বাংলার মানুষ, আমি এখানে বসবাস করি স্থায়ীভাবে, আমি এখানকার বাতাসে বিশ্বাস নেই, আমি এখানকার সূর্যের কাছে বড় হই, আমি এখানকার স্কুলে কলেজে লেখাপড়া করেছি, আমি এখানকার বাজারে ঘাটে বাজার করেছি। কি অপরাধ আমার? আমাকে কেন 10বার পরীক্ষা দিতে হবে? আমি কেন নিরভূমে পরবাসী হব? এই জিনিস চলবে না, এই জিনিস চলতে পারে না। মানে স্বাভাবিকভাবে এই একটা আসবে, নাগরিকত্ব দেখি, নাহলে তেরে বার করে দেবো। যারা বলছে তারা মানুষের বিরোধী অমানবিক মনোভাব নিচ্ছে। যারা বলছে দাও তোমার ভোটার লিস্টের নাম ছিল, নামটা কেটে দেবো, কেন কেটে দেবো? আমি তো 2024-এ ভোট দিয়েছি, না হবে না। আমি 21-এ ভোট দিয়েছি, না হবে না। আমি তো 19-এ ভোট দিয়েছি, আমি তো 16-তে ভোট দিয়েছি, না করে দিতে হবে না। কি করতে হবে? 2002 সালে তোমার নাম থাকতে হবে। 2002 সালের নামেও যদি ভুল আছে, সেটা ইস্যু সবাই পরে টের পাচ্ছেন। মাঝে আরো 8-10টা ভোট হলো, আমরা ভোট দিলাম, আমাদের ভোট দিয়ে বাবু তুমি এমপি হলে, আমাদের ভোট দিয়ে বাবু তুমি এমএলএ হলে, আমাদের ভোট দিয়ে এমএলএ এমপি হওয়ার পর এখন নির্বাচন কমিশন বলছে না, 24 সালের ভোটারটা ভোটার না, তাই 24 সালে যে নির্বাচিত হয়েছিল সে নির্বাচিত থাকে কি করে? তাকে রিজাইন করে চলে যাওয়া উচিত। অসম্ভব। সেই কারণে আমার কথাটা হচ্ছে, এসব জিনিস বেশি দিন চলে না, বেশি দিন চলতে
পারে না, জানা উচিত নয়। আমাদের কথাটা কত স্পষ্ট। আমাদের কথা হচ্ছে এই যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা, সমাজ সংস্কার, গরিবের ঐক্য, মর্যাদা প্রতীক, আস্থা এবং পবিত্রতার কেন্দ্র, তাকে রক্ষা করে রাজনীতির যে মানুষ বড় এই মনোভাবে সমগ্র মানুষের ঐক্য আমাদের গড়ে তুলতে হবে। তাই ছিল আমাদের মধ্যে দুশ্চিন্তা করতে পারেনি। কখনো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম ছিল বিধান রায়, কখনো মধ্যম মানুষ কম এসেছেন, হয়তো পরে যত দিন গেছে বেশি এসেছেন। কখনো ছিলেন জ্যোতি বসু, কখনো ছিলেন সিদ্ধার্থ সরকার, কখনো ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই দুশ্চিন্তা কিন্তু আমাদের করতে হয়নি। দেশের সরকার, রাজ্যের সরকার যেই থাকুক না কেন, না আমাদের সেটা করতে হয়নি। আজকের এই পরিবার এবং মুদ্রাসভা আমাদের সবাইকে রক্ষা করার ব্যবস্থা করে। দেখুন, ঠিকই বলেছেন, 2003 সাল আমাদের দেশের নাগরিকত্ব কি 1955 সাল। তাদের জন্মসূত্রে মানুষ নাগরিক, অপরাধ ছিল কিছু না। তোমরা আইন কানুন বদল করতে করতে 2003 সালে এসে কি বললেন, এগিয়ে আমরা বিরোধিতা করেছি, কিন্তু আমাদের কথা শুনতে গেল। কি করলে তোমরা 2003 সালে বললে যারা যারা ভ্যালিড পাসপোর্ট বা ইত্যাদি কাগজপত্র ছাড়া এসেছে তারা সবাই অনুপ্রবেশকারী না। আমাদের নাগরিকত্ব আইনে এই প্রথম একটা শব্দ যে হলো ইলিগাল মাইগ্রেন্ট, বেআইনি অনুপ্রবেশকারী। তাহলে কি হবে? তাহলে তুমি বেআইনি অনুপ্রবেশকারী, অতএব তুমি কিন্তু নাগরিকত্বের দরখাস্তই করতে পারবে না। নাগরিকত্ব পাওয়া বলে তা তুমি নাগরিকত্ব দরখাস্তই করতে পারবে না। তুমি তুমি বেনাগরিক। আপনি দেখতে পাচ্ছেন আসামি কি হয়েছে? গরিব মানুষগুলো কোর্টের পর কোর্টে দৌড়াচ্ছে, থানায় থানায় ডেকে পাঠাচ্ছে। এবং উনি ঠিকই বলেছেন, উনি বললেন ঠিকই বলেছেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা তো বহুদিন ধরে ফেস করছি, গুরগাঁওতে মাছের বিক্রি করে, লোকেরা যে কাজ করে, মাছ রাতে এসে বললো ওঠো, গাড়িতে ওঠো, বেকারও থানায় নিয়ে গিয়ে তারপরে কাগজপত্র সব ছুঁড়ে ফেলে দিল, নিয়ে চলে গেল বাংলাদেশ। বলো তুমি বাংলাদেশে চলে যাও, আমার যায় কখনো। এবং এটা চলছে কিন্তু বেশ কয়েক বছর ধরে। আপনারা জানেন আমাদের কিন্তু যারা বদনাম আছে, যখন এইসব করে গাড়ি ফাড়ি করে নিয়ে এসেছিল পাঠিয়ে দেবে বলে, আমরা সেই গাড়ি আটকে দাঁড় করিয়ে সব লোক নামিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছি। ওটা আমাদের গাড়ি দোষ দেয়, সিপিআইএম কেন গাড়ি আটকে মানুষগুলো তোমরা বিদেশে পাঠিয়ে দেবে, বিপদে ফেলবে, আমরা কিছু বলবো না। 2003 আইন এইটাতে এমন ব্যবস্থা করা হলো যেখানে আপনি দরখাস্ত করতে পারবেন। তারপর কি হলো? মানুষগুলো বিপদে, মধ্য মহাসড়কে লড়াই করলো, আমরা লড়াই করলাম, তারপরে কোথায় কোথায় কি ইত্যাদি ইত্যাদি নানান রকম হয়ে গেল, একটা গন্ডগোল হয়ে গেল। আমি সেই প্রসঙ্গের মধ্যে এখন যাবো না, যাওয়া উচিত না। তারপরে কেন কি দরকার ছিল বাংলার সমস্ত মানুষ মানে অনুপ্রবেশকারী বলে ওই স্পিকারের টেবিলে ছুড়ে মারার কোনো দরকার ছিল না। ওতে বাংলার মানুষগুলো বিপদে পড়ে গেল। যারা করেছেন তারা বুঝে পড়েছেন কিনা আমি জানি না, না বুঝে পড়েছেন কিনা আমি জানি না। আমি মুখ্যমন্ত্রীকে আগে একবার বলেছি, এখন তো আমার সাথে দেখা হয় না, তখন আমি ভেবেছিলাম যে আপনি কেন সবাইকে বিদেশি বলতে গেলেন, যে বাংলা ভোটার লিস্টে বিদেশি আছে, অনুপ্রবেশকারী আছে। আচ্ছা, আপনি তো 15 বছর ধরে আছেন, বিদেশিকে অনুপ্রবেশকারীকে আপনি চিহ্নিত করুন। তাহলে কি হচ্ছে? আমি সবসময় বলবো, আপনাদেরও বলবো, এমন কথা বলবেন না যে কথা রক্ষা করা যাবে না। আমার প্রাণ থাকতে এসআইআর হবে না, এই কথাটা বলার কি দরকার? তারপর যদি এসআইআর এর কাগজটা তাকে হাতে নিতে হয়, তো তারই সম্মান নষ্ট হয়, দরকার ছিল না। ফলে আমাদের বাস্তবের উপর দাঁড়ানো এসআইআর হবে। এসআইআর কেন হলো? বৃক্ষ মানুষের নাম বাদ দেওয়ার জন্য। এসআইআর কেন হবে? ভূতের নাম থাকলে বাদ দেওয়ার জন্য হবে। কিন্তু এসআইআর কেন হবে? 2024-এ যারা ভোট দিয়েছে তাদের সবার ভোটের অধিকার রক্ষা করার জন্য। হ্যালো 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 2024-এ যারা ভোট দিয়েছে, 23-এ যারা ভোট দিয়েছে, 22-এ যারা ভোট দিয়েছে, অপরাধ করেছে।
2002 নামবে 2002 পর তার মানে কি 19 থেকে আর এই 40 বছর বয়স পর্যন্ত যুবক তাদের সবাইকে পরীক্ষা দিতে হবে। আমি বলছি মনে করবেন না যে শুধু মতুয়ারা বিপদে পড়বে, আর অনেক লোক বিপদে পড়বে। হ্যাঁ, মতুয়ারা হয়তো বেশি বিপদে পড়বে। এবার তারপর এইসব তো হলো। এবার 2019 সালে আইন 19 সালের আইনে কি বলা হলো? 2019 সালের আইনে বলা হলো যে এবার এগুলো থেকে যারা এই হিন্দু এবং ইত্যাদি তারা দরখাস্ত করতে পারবে না। 30-40 হাজার দরখাস্ত তো হলো, কেউ কি নাগরিকত্ব পেল না? তাহলে বিসমিল্লাহ বলো, আইনের মধ্যে বলো 14 সালের ডিসেম্বর পর্যন্ত যারা আসবেন তারা সবাই এলাও হচ্ছে। কেন হচ্ছে? কেন নাগরিকত্ব হলো? তারপর এই 24 সালে যারা আসবেন তারা থাকতে পারবে, তারা নাগরিকত্ব হবেন না। আমি বলছি এগুলো বেশি। এক লাইনের আইন হোক, এক লাইনের আইন করুন দিল্লি। এখানকার এমপি দুজনেই আছে, তাদেরকে আমরা অনুরোধ করবো, আবেদন করবো দিল্লিতে অন্তত পার্লামেন্টে গিয়ে এক লাইনের একটা আইন যুক্ত করুন, যারা স্থায়ীভাবে এখানকার বসবাসকারী বাসিন্দা তারা সবাই এখানকার নাগরিক। কোন ব্যতিক্রম থাকলে তখন তাদের বাদ দেওয়া হবে। আগে ব্যতিক্রম খুঁজে আনবো তারা আগে নাগরিক, তারা এখানে থাকেন। এইটা আমাদের সর্বসম্মত মনোভাব হওয়া উচিত। আমি গুটিয়ে ফেলবো, শেষ কথা চাওয়া এই এখন 2002 এসআইআর, তার পরিপ্রেক্ষিতে 2026 ভোটার লিস্ট। 19 সালে যারা নাগরিকত্বের ভয় দেখিয়ে ভোট দিয়েছেন তারা এবার এসআইআর এর ভয় দেখিয়ে ভোট দেবেন বলে এতদিন বলছিলেন রোহিঙ্গা মুসলমান আর বাংলাদেশি বাদ যাবে। এখন বিপদে পড়ে গেছে। এখন কি বলছেন? এখন বলছেন নিয়ে যে দেখুন দুবার তিনবার যদি ভোট দিতে নাও বা পারে সিএ দরখাস্ত করে রাখুন, আমি আপনাদের নাগরিকত্ব করে দেবো। মানটা কি? দুবার তিনবার যদি ভোট দিতে না পারে আমরা লাফি মেরে পুকুরে ফেলে দিলাম, হাবুডুবু খাইয়ে দিলাম, তারপর মানে হয়। আমি উল্টো বলছি, আপনি নির্বাচন কমিশনের কে ঠিক করেছে? তাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের পছন্দ মতো একজন মন্ত্রী, মানে একজন বিরোধী, দুজনকার একমত। আর আগে 3 জন ছিল নির্বাচন কমিশন কে ঠিক করবে? প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং চিফ জাস্টিস, বিচারক। তাহলে বিচার ব্যবস্থাকে সরিয়ে দিয়ে তোমরা বিজেপির রাজনীতি হাতে নিয়ে নিলে আমাদের দেশে নির্বাচন কমিশন ঠিক করার জন্য। নির্বাচন কমিশন কি নিরপেক্ষ হতে পারে? নির্বাচন কমিশন বিজেপির কথা উচ্চার করছে। তাহলে এখানকার একদিকে আমি বলবো দিল্লিতে যান, একটাই কথা বলবো, সহজ কাজ। দেখুন 2002 এর ভোটার লিস্ট 2002 এর সময় এসআইআর যখন করা হয়েছিল তখন কি 22 বছর আগের তালিকা করে হয়েছিল না? এখন 22 বছর আগের তালিকা খুঁজবেন না। 2024 ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের নাম গ্রহণ করুন। এই একটা কথা আমাদের সব সমস্যা মিটে যায়। একটা কথা সব সমস্যা মিটে যায়। একটা কথা 2002 সালের পর এখন ওরা করেনি, আধার কার্ড বাদ দিয়ে দিয়েছে। অথচ আধার কার্ডে ব্যাংক লিঙ্ক, আধার কার্ডে খাদ্য সুরক্ষা লিঙ্ক, আধার কার্ডে ভোটার লিঙ্ক। সুপ্রিম কোর্ট বলল আধার কার্ডকে মান্যতা দাও। নির্বাচন কমিশন মান্যতা দিতেই পারত, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। নির্বাচন কমিশন কেন মান্যতা দিচ্ছে না? নির্বাচন কমিশন কার কথায় চলবে? অমিত শাহ মোদীজির কথায় চলবে। অমিত শাহ মোদীজির শক্তি যারা আছে ঠকাবেন না, লোককে ঠকাবেন না। তৃণমূল আসলে সব ভালো হবে, তৃণমূল সরিয়ে আমরা বিজেপি আসলে সব ভালো হবে। মানুষ ঠকে যাচ্ছে, মানুষ গরিব অসহায়, ওদের ঠকাবেন না। কি বলুন সুপ্রিম কোর্ট যখন বলেছে এক লাইনের একটা অর্ডার হোক যে আধার কার্ড মান্যতা দেওয়া হবে, আমাদের সবার আধার কার্ড আছে, আমাদের সব সমস্যা এক নিমেষে মিটে যায়।
এই দুটোর যে কোনো একটা অথবা দুটো সিদ্ধান্ত করলে এত তুলতালা করবার দরকার থাকে না। আমি যদি বুঝতাম যে সিএতে দরখাস্ত করলেই নাগরিকত্ব পাওয়া যাবে, যারা বলছেন তারা ঠকাচ্ছেন। তাহলে 6 বছর ধরে 19 সাল থেকে কারো নাগরিকত্ব হয়নি, কেন হয়নি? যারা বলছেন তাদের পক্ষে যে মানুষের আছে তাদের নাগরিকত্ব কি হয়েছে না হয়নি। সিএতে দরখাস্ত করলে 800 টাকা দিলে অমনি হয়ে যাবে আমাদের নাগরিকত্ব, তত ঠিক না। ওটা ব্যবসা হতে পারে, ওটা কারো ব্যবসা হতে পারে, কিন্তু ওটা তো আমাদের নাগরিকত্ব হলো। নির্বাচন কমিশন কি করবে? যাতে সিএতে একটা কাগজে হয় সই করে দাও, তোমাদের সবার একটা ভোটার লিস্টে নাম ধরে নেবো। যারা সিএ ক্যাম্পের কথা বলছেন, আমি বলছি সিএ ক্যাম্প করে উল্টে মানুষকে বিপদে পড়তে হবে। কারণ বলতে হবে, দেখো ভাই আমি না নাগরিক হতে চাই, এই এসেছি। তাহলে কে তুমি নাগরিক না, তাহলে আমি মেনে নিলাম যে আমি নাগরিক না, অথচ আমি এখানকার স্কুলে পড়েছি, তাহলে ব্যাংক হয়ে গেল আমার সার্টিফিকেট। ফলে সিএ চক্করে পড়লে লাভ হবে না ক্ষতি হবে, আপনারা আমার কেউ কম বোঝেন না। আমার সেই কারণে শেষ এক ঐক্যবদ্ধ থাকে, ঐক্যের ভিত্তি সবচেয়ে বড়। 2, সবাই মিলে বলুন, মতুয়া পরিবার ঠাকুর বাড়ি এক জায়গায় দাঁড়িয়েছিল। রাজনীতির প্রত্যেক দিনের খেলা করায় ঠাকুর বাড়ি যুক্ত ছিল না। প্রমোদ ঠাকুর প্রমোদ রঞ্জন ঠাকুর রাজনীতি করেছেন, কিন্তু রাজনীতিতে কখনো ঠাকুর বাড়িতে ওইভাবে জড়িয়ে দেননি। এটা জড়ানো যাবে না, এটা জড়ানো যাবে না, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আর ওখানে বলুন 2002 এর পর 2024 মেনে এমপি চাইলে করিয়ে আনতে পারেন, কারণ এমপি দলেরই প্রধানমন্ত্রী আর এমপি দলেরই স্বরাষ্ট্রমন্ত্রী। মেনে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আধার কার্ড এমপি চাইতে পারেন, তার দলেরই স্বরাষ্ট্রমন্ত্রী, তার দলেরই প্রধানমন্ত্রী, তাদের পছন্দের নির্বাচন কমিশনার। আর যদি না হয় প্রকাশ্যে ঘোষণা দিন। নির্বাচন কমিশন বলেছে সিএ দরখাস্ত করলে সেটা গ্রহণ করা হচ্ছে না। আপনারা কি দেখেছেন? হ্যাঁ অথবা না? দেখেছেন তো? তাহলে কেন মিথ্যে বলা করা হচ্ছে? কেন মানুষের বিরুদ্ধে প্রতারণা করা হচ্ছে? এই জিনিস বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক। সমগ্র লড়াইতে গরিব মানুষ, মতুয়া মানুষ, বাস্তুয়ারা মানুষ, সংখ্যালঘু মানুষ, উদ্বাস্তু মানুষ, ধানের পায়ে থাকা মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদের সব আদিবাসী মানুষ, তাদের প্রত্যেকটি লড়াইতে আমরা এক জায়গায় থাকবো, একসাথে থাকবো। রাজনীতির বাইরে গিয়েও মানুষকে পাশে থাকা এটা আমাদের সবার কর্তব্য। সেই মানবিক সামাজিক মনোভাব থেকে চলুন আমরা সবাই আবার আগেকার মতন ফিরে যাই। 2002 উত্তরবঙ্গের তখন মুখ্যমন্ত্রী কাউকে বিপদে পড়তে হয়নি। যারা আছেন তারা কথা দিন একজন মানুষকেও বিপদে পড়তে হবে না। এই মনোভাবে সবাই চলবেন, এই আশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আপনাদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে ভাগিদার হিসেবে সঙ্গে আছি এবং সঙ্গে থাকবো। মানুষের নাগরিকত্ব আর মানুষের ভোটের অধিকার, তার পবিত্র অধিকার, সে অধিকারকে রক্ষা করার জন্য একসাথে মুক্তি দিয়ে লড়াইতে থাকবো। ভালো থাকবেন, নমস্কার।